দেখুন বঙ্গবন্ধু, আমি শুরুতে আমার অ্যাপ্রোচে বলছি, বঙ্গবন্ধু একটা বিস্ময়কর প্রতিভা। বঙ্গবন্ধু একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিলেন, গতানুগতিক একটা রাজনৈতিক দলের নেতা না। সেই স্কুলের থেকে শুরু করে ফরিদপুরের গোপালগঞ্জে তার স্কুল ভিজিট করতে যাওয়ার পরে সেই সময়ের কর্তা ব্যক্তিদের মুখোমুখি হওয়া, ছাত্র জীবনে গ্রেপ্তার হওয়া, তিনি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অবতীর্ণ হওয়া, দীর্ঘ ধারাবাহিকতায় সেই কলকাতায় ইসলামিয়া কলেজ থেকে শুরু করে ভাষা আন্দোলন এভরিহোয়ার তার রোল প্লের ভিতর থেকে মানুষ লক্ষ্য করেছিল যে এ একদিন একটা জাতির জন্য বড় ধরনের একটি স্টার হয়ে আসবে, আশীর্বাদ হয়ে আসবে। সে কারণে তিনি যখন কারাগারে, তখন 1949 সালের 23শে জুন সৃষ্ট আওয়ামী লীগে তাকে অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক করা হলো, ব্র্যাকেটে লেখা হলো কারাবন্দী। কারণ যারা দলটা করেছিলেন সেই সময়ের সব বিখ্যাত মানুষরাই তো আওয়ামী লীগ করলেন, তারা বুঝেছিলেন যে এই ছেলেটিকে লাগবে। একটা পর্যায়ে কিন্তু ওই মানুষগুলা নানা প্রক্রিয়ায়, কেউ বেরিয়ে গিয়ে ন্যাশনাল আওয়ামী লীগ করলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলায় কে ফজলুল হক, তিনি শারীরিক অসুস্থতার কথা বলে সক্রিয় রাজনীতির থেকে সরে গেলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শান্তি সম্মেলনের নামে সুইডেন চলে গেলেন। অর্থাৎ আওয়ামী লীগের স্ট্রাকচারের বড় বড় মানুষগুলো কিন্তু বিভিন্ন ভাবে এদিক ওদিক চলে গেল। তখন অপেক্ষাকৃত একটা কনিষ্ঠ শেখ মুজিবের ঘাড়ে এই আওয়ামী লীগ নামক একটি ভবিষ্যৎ সম্ভাবনাময় প্রতিষ্ঠানের দায়িত্ব আসলো। তিনি চিন্তা করলেন যে এই দলটা তো হতে হবে মানুষের দল, নির্দিষ্ট গোষ্ঠীর না। তিনি সাহস করে আওয়ামী লীগের থেকে মুসলিম শব্দটাকে বাদ দিয়ে করলেন আওয়ামী লীগ। অর্থাৎ এটা যেন সকলের দল হয়, মুসলিম লেখা থাকলে তো মুসলিমের দল হয়ে যাবে। দলটা করতে চাইলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলের দল। সেখানে তাকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে, কারণ কিছু কট্টর মুসলিমরা আবার এটা চায় নাই। তারপরে তিনি বাঙালি জাতির জন্য হঠাৎ করে তো কিছু করা যাবে না, ভাষা আন্দোলনে সম্পৃক্ত হলেন। ভাষা আন্দোলনের ঘটনার প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন তিনি মুখ করলেন, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। আরো যারা বহিষ্কার হয়েছিল তাদের কন্ডিশন দেওয়া হলো, তোমরা মুসলিকা দাও, বিশ্ববিদ্যালয়ে ফেরত আসা যাবে। শেখ মুজিব বললেন, আমি একটা ন্যায্য অধিকারের মুভমেন্টে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে দাঁড়িয়েছি, আমি মুসলিকা দেব না। তার এক্সপেলশন উইথড্র হলো না। আপনি দেওয়ান গৌস সুলতান, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতা। আপনি হয়তো অনেকেই আপনাকে সেভাবে চেনে না, সেজন্য বললাম যে সেই বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের আন্দোলন, ভাষা আন্দোলন কোথাও যিনি পরাভব মানেন নাই। তারপর ধরুন 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে শেখ মুজিব সাহসী ভূমিকা রাখলেন যুক্তফ্রন্টের অন্যতম বড় পার্ট আওয়ামী লীগের হয়ে। এরপরে দেখেন তিনি 62 সনের হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে ভোকাল রোল প্লে করলেন, তিনি গ্রেফতার হলেন। এরপর দেখেন তিনি বাঙালি জাতির জন্য একটা মুক্তির ম্যাগনা কার্টা, যেটাকে বলে মুক্তির সনদ, 6 দফা তৈরি করলেন। আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলেন না না এটা হবে না, 21 দফা দিতে হবে। বঙ্গবন্ধু বললেন এই 6 দফার ভিতর সব আছে, খতিয়ে দেখেন এর ভিতরে আছে। কেউ কেউ বললেন না এর ভিতরে 21 দফা দিতে হবে। বঙ্গবন্ধু চট্টগ্রামে গিয়ে 6 দফা ঘোষণা করলেন। পাকিস্তানে একাধিক মিটিং এ গিয়ে তিনি বললেন আমার 6 দফা বাস্তবায়ন হতে হবে। পাকিস্তানিরা ঠিক বুঝতে পেরেছিল যে এইটা 6 দফা না, এই 6 দফার ভিতরেই পাকিস্তানের কবর রচনা করার সুকৌশলে শেখ মুজিব সবকিছু এখানে দিয়েছে। বঙ্গবন্ধু সেখান থেকে শুরু করলেন। আইয়ুব আসলেন, আইয়ুবের মার্শালার বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হলেন। অনেকে সেদিন বড় বড় নেতারা বলছিল আইয়ুবের বিরোধিতা করা ঠিক হবে না। বঙ্গবন্ধু বললেন না, বিরোধিতা না করলে অনন্তকাল মার্শাল্লাহ চলবে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে 1968 সালে পাকিস্তান থেকে একজন আততায়ী পাঠানো হত্যা করার জন্য। তখন তিনি পূর্ব পাকিস্তানের মার্কিন কনসুলেটে কমপ্লেন করলেন যে পশ্চিম পাকিস্তান একজন আততায়ী পাঠিয়েছে আমাকে খুন করার জন্য। তারা সেটাকে ওয়াশিংটনকে জানালেন। 68 শেষের দিকে এসে বললো শেখ মুজিবকে তো থামাতে হবে, তো বন্ধ করা যাচ্ছে না। তখন তারা একটা কাহিনী তৈরি করলো যে শেখ মুজিব পাকিস্তানকে বিভাজন করতে চায়, রাষ্ট্রদ্রোহী। কি করা যাবে? ওর বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। সেই মামলাটা পপুলারলি নোন, যে মামলার বিরুদ্ধে হয়তো আপনারও সেদিন ভূমিকা ছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিচার শুরু হলো। 3 জন বিচারকের প্যানেলে ট্রাইব্যুনাল হলো, ক্যান্টনমেন্টে বিচার হয়। সেখানে 2 জন বাঙালি ছিল এবং এর ভিতরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রসিকিউশনের লয়ার হয়েছিল বাঙালি। একটা পর্যায়ে
উত্তাল ঢেউ উঠলো, যে ঢেউয়ে হয়তো আমার বিশ্বাস দেওয়ান গৌস সুলতান আপনারাও ছিলেন 69-এর গণঅভ্যুত্থানের ভূমিকায়। সেই সময়ে আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুকে বলল, পাকিস্তান আলোচনা করতে চাচ্ছে, আপনি প্যারোলে যান। প্যারোলে মানে শর্ত সাপেক্ষে পাকিস্তান যান, এসে আবার জোর বেঞ্জিলখানায়। বঙ্গবন্ধু বললেন, প্যারোলে তো আমি যাব না, শর্তে আমি আলোচনায় যাব না। তিনি বললেন মুক্তি দিতে হবে, ডিসিশন হলো বঙ্গবন্ধুকে ছেড়ে দেবে। বঙ্গবন্ধু বললেন না, কর্নেল শওকত আলী খান সহ সার্জেন্ট জহুরুল হক সহ যারা যারা এই মামলার আসামি আছে সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, আমারে একারে ছাড়লে হবে না। কত দূরদর্শী, কত দূরদর্শী, কত সাহসী! মৃত্যুদণ্ডের ঝুঁকির ভিতর থেকে বেরিয়ে আসতে পারতেছেন, বলছেন আমি ঝুঁকিতে বেরোবো না আমার সঙ্গীদের মাপ না করলে। আগরতলা ষড়যন্ত্র মামলা বাষ্পের মতো উড়ে গেল, উত্তাল হয়ে বাংলাদেশ ফুটে উঠল। গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 70-এর নির্বাচন হলো। 70-এর নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বড় একটা অংশ বলল যে না, এই নির্বাচন যাওয়া ঠিক হবে না, পাকিস্তানের জন্য কি নির্বাচন। বঙ্গবন্ধু বললেন, আমরা যে দাবি করি আমরা পূর্ব পাকিস্তানের নেতা, বিশ্ব তো মানে না, বলো তুমি একটা সংগঠনের নেতা, তুমি কিসের নেতা? এটা ভোটের মাধ্যমে নির্ধারিত হোক যে জনগণ কাকে প্রতিনিধি মনে করে। তখন কিন্তু অনেকে বলল, চললাম আমি সুন্দরবন, থাকলো তোর নির্বাচন, কিন্তু গেল না। ওই যে চাইনিজ পন্থী টট্টরা ভোটে অবিভক্ত পাকিস্তানে মেজরিটি পার্টির নেতা হলেন শেখ মুজিবুর রহমান, মেজরিটি দল হলেন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বলেন এখন ক্লিয়ার, জনগণের নেতা যে আমরা, একটা ম্যান্ডেট হয়ে গেল। তারপর যখন তারা ক্ষমতা হস্তান্তর করলো না, নানা ঘটনা, অনেক প্রভাব, সেদিকে আর যাবো না। মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসলে সেটা ভিন্ন চ্যাপ্টার, বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আপনি যে জায়গাটা মুখ্য আলোচনায় নিয়ে আসছেন সেই জায়গাটা নিয়ে আমি বলবো, বঙ্গবন্ধুর এই যে ধারাবাহিক আন্দোলনটা, এটা বিশ্ব মানচিত্রে একটা ব্যতিক্রম ধর্মী কন্টিনিউয়াস মুভমেন্ট, এবং সেটা ছিল অহিংস আন্দোলন। বঙ্গবন্ধু যখন জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে ইন্ট্রোডিউস করে দেবেন মানুষের কাছে। তিনি ইন্ট্রোডিউস করাবার আগে নিজেই ইন্ট্রোডিউস হয়ে গেলেন, সবাই সে তাকে ঘিরে ধরলো। তারা বললেন যে তুমি কিভাবে একটা স্বপ্ন বাস্তবায়ন করলা, পাকিস্তানের মতো এত বড় একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে নিরস্ত্র বাঙালি তোমার নেতৃত্বে কিভাবে এক হলো। বঙ্গবন্ধু বললেন, আই লাভ মাই পিপল, মানুষকে আমি স্টাডি করতে পারি, আর মানুষের মনকে জানি, তার দুঃখ বেদনা কষ্ট প্রত্যাশার কথা জানি, সেজন্য তাদেরকে আমি আকৃষ্ট করতে পেরেছিলাম। ভাবটা যেন আমি হেমিলনের বংশীবাদকের মতো সবাইকে আমার মন্ত্রে দীক্ষিত করতে পেরেছিলাম। সেভাবেই বঙ্গবন্ধু কথা বললেন, বক্তব্য দিয়ে বললেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একটি শোষক আর একটি শোষিত, আমি শোষিতের পক্ষে। কিউবার ফিদেল ক্যাস্ট্রো বললেন যে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ক্লোজ ডোরে। বঙ্গবন্ধু বললেন, আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয়, সাম্রাজ্যবাদের কাছে আমি মাথা নত করব না। সত্যি সত্যি সেদিন কিন্তু তারা বলল, শেখ মুজিব দুটি বুলেট কিন্তু আজকে থেকে তোমার দিকে তাক হয়ে থাকলো। সেই বুলেটে কিন্তু দেরিতে হলো, 75 আগস্ট তাকে নিহত হতে হলো। পাকিস্তানিরা তাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন, তিনি সারেন্ডার করেননি। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রশ্নে সারেন্ডার করেননি। ক্ষমতায় রাখতে চেয়েছে, সারেন্ডার করেননি। তাকে মুক্তি দিতে চেয়েছিল, সারেন্ডার করেননি। গণপ্রতিনিধি কিনা সেটা ভোটের মাধ্যমে নির্ধারিত করেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন। সবকিছু মিলে গোটা বিশ্বে স্বাধীনতাকামী মানুষকে তিনি দেখিয়েছেন যে মুক্তির প্রেরণার উৎস। সর্বশেষ যেটা পাকিস্তানের বেলুচিস্তানের সংগ্রামী নেত্রী তার বক্তৃতায় বলছেন, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। কাজে শেখ মুজিব শুধু একটা ব্যক্তি সত্তা না, তিনি একটি আদর্শ, তিনি অনুপ্রেরণা। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে তিনি একটা মন্ত্র, তিনি একটা ফর্মুলা, তিনি পাটিগণিত বীজগণিতে বলেন একটা ফর্মুলা। উনি হচ্ছেন ওনার জীবনটা দীর্ঘ জীবন, ওই যে ছোটবেলার থেকে শুরু করে বড়বেলার জেল খাটার থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন, যুদ্ধ করা, গণপ্রতিনিধিত্ব, ওনার লাইফটা যদি কোনো পরাধীন রাষ্ট্র পড়ে, কোন জাতি পড়ে, ওইটাকে খালি ফলো করলে হবে। এই জন্য আমি বলি, আপনি যথার্থ বলেছেন, শেখ মুজিব হচ্ছে বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির প্রেরণা, শুধু বাঙালি জাতির নয়, গোটা বিশ্বের। এজন্য শেখ মুজিব ব্যক্তি সত্তা না, দলের নেতা না। শেখ মুজিব একটি বিশ্বাস, শেখ মুজিব একটি আদর্শ, শেখ মুজিব একটি দর্শন। অনেক ধন্যবাদ। অনেক তথ্য আপনি
অল্প সময় এক নাগাড়ে বলে গেছেন, আমিও মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। আশা করি আমাদের দর্শকরাও এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। আপনার দু একটি কথা আমি একটু রিপিট করতে চাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময়কার কথা বলছিলেন, যে তখন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, কিন্তু তার ভিতরে যে নেতৃত্ব দেখছিলেন তখন তো বঙ্গবন্ধু বয়সে তরুণ, তখনকার সিনিয়র নেতৃবৃন্দ, তার জন্য তাকে কারাগারে রেখেই যুগ্ম সাধারণ সম্পাদক করেছিলেন। এবং আমার যতটুকু জানা, যদি সম্ভব হয় আমাকে একটু শুদ্ধ করবেন, আমার যতটুকু জানা সেই কমিটিতে একমাত্র বঙ্গবন্ধুই কারণ তরুণ অবস্থায় কমিটিতে স্থান, বাকি সবাই কিন্তু মুক্ত ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলেছেন, হ্যাঁ আমার সুযোগ হয়েছিল সে আগরতলা ষড়যন্ত্র মামলার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, এবং আমি গ্রেফতারও হয়েছিলাম, পুলিশের লাঠিপেটা খেয়েছিলাম, কারাবরণ করেছিলাম কিছুদিন। যাকে ব্যক্তিগত কথা অন্তত আমার মুখে সাজে না, আমরা আলোচনায় ফিরে। না, ব্যক্তিগত কথা নাই, এটা ইতিহাস। নতুন প্রজন্ম দেওয়ানগঞ্জ সুলতানকে জানে না। আমাদের ইতিহাস না জানলে আমাদের নতুন প্রজন্ম সমৃদ্ধ হবে কিভাবে? দেওয়ানগঞ্জ সুলতান লন্ডনে থাকা একটা কমিউনিটি নেতা না, সে যে ছাত্র রাজনীতি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্ভ্রান্ত স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচিত নেতা ছিল, সে যে মুক্তিযোদ্ধা ছিল। এই তথ্যটা ইতিহাসকে জানতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। না সেটা ঠিক আছে, কিন্তু উপস্থাপক হিসেবে আমার সেটা না বলা, আমি পছন্দ করবো না বলার জন্য। আমাদের আলোচনায় যাই। আমরা যেটা বলছিলাম, বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আপনি কিছুটা অবশ্য টাচও করেছেন। আন্দোলন, সংগ্রাম, কারাগার, পূর্ব পাকিস্তানের তখন বিধানসভা বলতে বোধ হয়, বিধানসভার সদস্য, মন্ত্রী, পাকিস্তান গণপরিষদের সদস্য, তারপরে আবার কারাগার, মানে কারাগারের তো শেষ নেই, তার জীবনে বেশিরভাগ অংশ কারাগারে গেছে। 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই 6 দফাটা ছিল কিন্তু মানে বঙ্গবন্ধুর জীবনের 2-3টা ঘটনার যদি খুব হাইলাইট করা যায়, 6 দফা তার মধ্যে একটা। 6 দফা যখন প্রথম প্রচারিত হয় বা ঘোষণা করা হয়, তখন মানে আরেকটা কথা আমার এই প্রসঙ্গে আজকে বলতে ইচ্ছা হয়, যে এই আজকে যারা এই সনদ, সেই সনদ, ওই সনদের কথা বলে, তারা কিন্তু আন্দোলনের আগে কোনো সনদ বা কোনো কর্মসূচি দিয়ে মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেনি বা আহ্বান করেনি। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করে ব্যাখ্যা করে মানুষকে বলেছেন, আমার 6 দফার জন্য আমি এই জিনিসটা দেশের জন্য ভাবছি, যে জনগণের কাছে দিলাম, জনগণ যদি পছন্দ হয় আন্দোলন করবে। সেই 6 দফায় যেমন পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি ছিল, ঠিক সেইভাবে পরবর্তী সময়ে যখন পশ্চিম পাকিস্তানের 1 ইউনিট ভেঙে 4টা প্রদেশ করা হলো, সেই সব প্রাদেশিক অঞ্চলের বা প্রদেশের জনগণের জন্য 6 দফার মধ্যে কিন্তু মুক্তির বার্তা ছিল। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে কিভাবে 6 দফার মাধ্যমে অন্যান্য দেশের মানুষ উপকৃত হতে পারত, যেটা আজকে বালুচ কিন্তু করছে। আমরা 68, 69, 70 বা 60-এর দশকে যেসব কথাবার্তা বলতাম, বালুচ সেগুলোই বলছে। এবং তারা শুধু তাই না, পাকিস্তানে থেকে বালুচের জনগণ কিন্তু অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ার জন্য আজকে চেষ্টা করছে। এই ব্যাপারে আপনার একটু বক্তব্য শুনতে চাই। দেখুন, এটা হচ্ছে ইতিহাসের একটা উজ্জ্বল অধ্যায় যেটা ঢাকা পড়ে গেছে। বঙ্গবন্ধু কিন্তু নিজেকে কখনো পূর্ব পাকিস্তানের কমিউনিটি লিডার হিসেবে ট্রিট করেন নাই। তিনি পাকিস্তানকে ওন করতেন, যে এই পাকিস্তান নামক রাষ্ট্রটা যেটা হয়েছে, এই রাষ্ট্রে বৈষম্য দূর করতে হবে। পূর্ব পাকিস্তানের সমস্ত প্রাকৃতিক সম্পদ, নানাভাবে এখানকার যে রিসোর্স আসে, সেটা পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হবে। পূর্ব পাকিস্তানের মানুষের যেটা প্রাপ্য সেটা দেওয়া হবে না। পূর্ব পাকিস্তানে ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রি করার থেকে শুরু করে কোনো কিছু এখানে করা হবে না, বিভিন্নভাবে বঞ্চিত। বঙ্গবন্ধু দেখলেন, মানে এটা বলছি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদৃষ্টির জায়গাটা, যে শুধু যদি আমি পূর্ব পাকিস্তানের কথা বলি, তাহলে আমি একটা কমিউনিটির লিডার হয়ে যাচ্ছি, একটা অঞ্চলের লিডার হয়ে যাচ্ছি। আমি যদি বৈষম্যের কথা বলি, তাহলে আমার সকলের কথা বলতে হবে। তখন কিন্তু পাঞ্জাব, বেলুচিস্তান থেকে শুরু করে যেসব অঞ্চলের কথা আপনি বললেন, আরো অনেকগুলো অঞ্চল, ছোট্ট পরিসরে সব কথা বলা ডিফিকাল্ট হয়ে যায়, সেই অঞ্চলেও কিভাবে বঞ্চনার শিকার হচ্ছিল সেটাকে দিয়ে বললেন যে আমাদের অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, জনভিত্তিক স্বায়ত্ত শাসন দিতে হবে, অর্থাৎ স্বাধিকার দিতে হবে, আমার অধিকার দিতে হবে। এই অধিকারটা কিভাবে নিশ্চিত করতে হবে? আমাদের নিজস্ব মুদ্রা দিতে হবে কিনা, আমার ফরেন পলিসিটা বাদ রেখে ডেভেলপমেন্টের স্কোপ দিতে হবে কিনা,
আমার এখান থেকে যে ডেভেলপমেন্টের রিসোর্স আসে সেই রিসোর্সটাকে, ম্যাটেরিয়ালসটাকে এখানের মানুষের কল্যাণে দেওয়া হবে কিনা, এইসব বিষয়গুলো তিনি থরলি নিয়ে আসলেন। সেই কারণে বঙ্গবন্ধুর 6 দফাটা অ্যাট্রাক্ট করলো পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। তারা বললেন যে না, শেখ মুজিব তো শুধু পূর্ব পাকিস্তানের কথা বলে না, ও তো আমাদের রাইটের কথা বলে। তখন কিন্তু তারা পাকিস্তানের নেয়া ওয়ালি খান থেকে শুরু করে অন্যরা বললেন যে না, শেখ মুজিবের থিম তো ঠিক আছে। এবং পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের বড় অর্গান হয়ে গেল, পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ শাখা হয়ে গেল। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ আরো যে সেকুলার রাজনৈতিক দল হলো, এমনকি ধর্মীয় যেসব দল ছিল তাদের ভিতর কোন কোন দল বলল যে আসলেই তো শেখ মুজিবের যে ডিমান্ডটা, এই ডিমান্ড তো নট পার্টিকুলার ফর পূর্ব পাকিস্তান, সে তো আমাদের সবার কথা বলছে। কাজে আমরা মনে করি হি ইজ নট লিডার অফ পূর্ব পাকিস্তান, হি ইজ লিডার অফ অল অফ আস। সে কারণেই কিন্তু পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের বিস্তার ঘটেছিল। ন্যাশনাল আওয়ামী পার্টি সহ আরো 6টি সংগঠন বঙ্গবন্ধুর কনসেপ্টের সঙ্গে একমত হয়ে প্রেস ব্রিফিং করে বলছিল যে শেখ মুজিবের ডিমান্ডের যে মেইন পোর্শন, প্রিন্সিপাল পোর্শন, তার সঙ্গে উই আর ইন্ডোর্সিং আওয়ার ভিউজ, অর্থাৎ আমরা তার সঙ্গে একমত হচ্ছি। তখনই কিন্তু পাকিস্তানি শোষকরা, ওদের শাসক বলা শোভন হবে না, তারা মনে করলো যে এই শেখ মুজিব তো সর্বনাশ, এ তো পাকিস্তানে অর্থাৎ বিদেন ওয়েস্ট পাকিস্তানে যে এর ভিতর ঢুকে গেছে। সেই সময় কিন্তু আপনার খেয়াল আছে যে 70-এর নির্বাচনের পরে যখন পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হলো, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানের অনেকেও কিন্তু পার্লামেন্টে আসতে চাইলেন। তখন কিন্তু ওরা ঘোষণা দিল, পশ্চিম পাকিস্তান থেকে একজনও যদি এমপি পূর্ব পাকিস্তানে যেতে চায় তাদের হত্যা করা হবে। অর্থাৎ শেখ মুজিবের কনসেপ্টে বিশ্বাস করে পশ্চিম পাকিস্তানের নির্বাচিত এমপিরা পর্যন্ত পূর্ব পাকিস্তানে আহত অধিবেশনে যোগদান করতে চেয়েছিল, তাদেরকে আসতে দেবে না। অর্থাৎ ওই এমপিরাও কিন্তু শেখ মুজিবকে তৎকালীন সময় অবিভক্ত পাকিস্তানের মেইন লিডার গণ্য করে তারা তার সঙ্গে এক হতে আসতে চেয়েছিল। কিন্তু দেশটা তো দূরত্বে, মাঝখানে তো রাস্তা নাই, মাঝখানে অন্য রাষ্ট্র, আসলে আকাশপথে আসতে হবে। ঘোষণা দেওয়া হলো যে যে আসবে তাদের হত্যা করা হবে। ডাইরেক্ট হত্যা করার ঘোষণা দিয়ে তাদের বিরত করার চেষ্টা করে। অর্থাৎ অবিভক্ত পাকিস্তানের মূল নেতার পক্ষে অবিভক্ত পাকিস্তানের মেজরিটি জনগণই শুধু না, মেজরিটি পলিটিক্যাল গ্রুপ পর্যন্ত ছিল। এই অধ্যায় হয়তো ইতিহাসে নতুন করে সামনে আসে না, আমরা অনেকেই ভুলে যাই। এই অধ্যায়ে আমি একটু বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য যুক্ত করতে চাই। পাকিস্তানে আমরা তো পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নাম ধারণ করলাম, আর পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানকে ভেঙে তার পূর্বতন 4টা প্রদেশে বিভক্ত করা হলো: পাঞ্জাব, সিন্ধু, বলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোকজন এখন তাদের নাম পরিবর্তন করে খাইবার পাখতুনওয়ালা বা কিছু একটা নাম দিয়েছে। ভুট্টো সাহেব কিন্তু এই পাঞ্জাব এবং সিন্ধ এই 2 প্রদেশে মেজরিটি পেয়েছিলেন, বালুচিস্তানেও পান নাই, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও পান নাই। আপনি যে কথাটা বললেন যে সেখানকার মানুষজন মোটামুটি ভাবে মুক্তমনা ছিল বলে তারা সেদিন ওই ভুট্টো বা পাঞ্জাবি চক্রান্তের বাইরে তারা আসতে পেরেছিল। এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই 2 প্রদেশই স্বাধীনতা সংগ্রামে তারা নিয়োজিত হয়েছে। তারা স্বাধীনতার জন্য নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত ঘোষণা এগুলো করে তারা তাদের স্বাধীনতা চাচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধু সেই 60-এর দশকে তৎকালীন পাকিস্তানের জনগণের জন্য যে চিন্তা করেছিলেন, যে চিন্তার পরিণতি 6 দফার মাধ্যমে যে চিন্তা প্রস্তাব করেছিলেন, তার পরিণতিতে বাংলাদেশের উপর একটা ডিজাস্টার হলো। বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু পাকিস্তানও আজ পর্যন্ত সেই সাফারিংয়ে আছে। এই সাফারিংয়ে পরবর্তী ধাপ কি হতে পারে সেটা আমরা দেখার অপেক্ষা করব। আমরা একটু ফিরে যাই পরবর্তী প্রসঙ্গে। অতি সম্প্রতি আপনি জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে এসছেন। আমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে এ সম্পর্কে আলাপ আলোচনা করেছি। আজকে সরাসরি আমাদের দর্শকদের কাছে আপনার সেই নেত্রীর সাথে সাক্ষাৎ, ডিসেম্বরে তিনি ফিরে যাবেন, তার ঘোষণা, কি দেখলেন, কি আলাপ করলেন, যাবার কি পরিকল্পনা আছে বা নির্ঘণ্ট কি, এ সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনার বক্তব্যটা, আপনি যেটা একটা চমৎকার ইতিহাস তুললেন, ওখানে একটু সাপ্লিমেন্ট করি। পাকিস্তানের জন্মই হয়েছিল মৃত্যুর জন্য, কারণ ধর্মভিত্তিক রাষ্ট্র হয় না, দ্বিজাতি তত্ত্ব ছিল ধর্মভিত্তিক।
আর পাকিস্তানে অসভ্যতা যে শুধু বাংলাদেশের উপরে করেছে, বর্বরতা করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, নারকীয়তা করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, শুধু বাংলাদেশে না, ওরা এত খারাপ যে পাকিস্তানের এই লং রান 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত একটি সরকার পূর্ণকালীন মেয়াদ পাশ করতে পারে নাই, একটা সরকারও না। ওরা ভোট হয় কিন্তু গভর্নমেন্ট চালায় অন্যরা। এটা একটা বর্বর জাতি, এবং সেই জন্য পাকিস্তানের আজও সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান কারাগারে। তার লাস্ট ইলেকশন সবচেয়ে মেজরিটি তার পক্ষে লোকরা নির্বাচিত হলো, তাকে ক্ষমতা নিতে দেয়নি, কারণ এটা বর্বর রাষ্ট্র। শেখ মুজিব আমাদের নেতা বঙ্গবন্ধু তিনি বুঝেছিলেন যে এই বর্বরদের সঙ্গে থাকা যাবে না, কারণ ওরা বর্বর, ওদের সেভাবেই শেষ হবে। যেটা আমি নতুন করে বলছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে দিল্লিতে। আমার সৌভাগ্য, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি এবং তার কাছে আমি কৃতজ্ঞ, তিনি দেখা করেছেন। প্রথম বলি, তাকে আমি দেখেছি সুস্থ, কারণ কিছু বদমায়েশ আছে, কিছু ইতর আছে, অসভ্য আছে, ন্যারেটিভ দেয় যে না উনি অসুস্থ, একেবারে চলতে পারেন না, কথা বলতে পারেন না, ওনার ভয়েস এআই দিয়ে তৈরি করে, এই জন্য উনি সামনে আসেন না। এটা জঘন্য মিথ্যাচার। এই মিথ্যাচার যারা করে তারা সত্য না জেনে মিথ্যাচার করে। আমার ধারণা এদের বোধহয় পারিবারিক কোনো ত্রুটি আছে, আর চেয়ে খারাপ শব্দ ব্যবহার করলাম না। বঙ্গবন্ধু কন্যাকে আমি পরিপূর্ণ সুস্থ দেখেছি, কোনো অসুস্থতা দেখিনি। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন। দ্বিতীয় দেখেছি তার মাথায় সবকিছু আছে। কোন বাংলাদেশটাকে তিনি কোথায় নিয়ে গেছিলেন, তিনি আমরা 10 জন প্রায় ছিলাম, সবার সঙ্গে শেয়ার করলেন যে বাংলাদেশে এই অবস্থা ছিল। তার সাথে মন্ত্রিসভায়ও ছিলেন, কাজেই আপনার সরকারি কাজকর্ম ওনার সাথে প্রচুর অভিজ্ঞতাও আছে, সেটা দিয়ে। হ্যাঁ, না উনি যেটা বলতেছিলেন যে এই দেশটা কোথায় ছিল, যে বিদ্যুৎ পাইতো না মানুষ, মানুষ বলতো বিদ্যুৎ এসেছিল, খাম্বা দিয়ে ব্যবসা, আর আমি শতভাগ বিদ্যুতায়িত করেছি। বিদেশিরা বিনামূল্যে সাইবার কানেকশন দিতে চাইলো, অশিক্ষিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি বললেন না, আর আমার তথ্যপত্র ফাঁস হয়ে যাবে, নিলেন না। পরে টাকা দিয়ে সাইবার কানেকশন নিতে হলো, এবং গ্রামের প্রতিটি অঞ্চলে তিনি সাইবার ব্যবস্থা করেছেন। প্রতিটি মানুষ, এই যে আপনার দেওয়ানগাঁও সুলতানের প্রোগ্রাম দেখতেছে, এই ডিজিটাল সিস্টেমটা না আসলে একটা টেলিফোনকে 1,20,000 টাকায় বিক্রি করা হতো, কল করলেও বিল, কল রিসিভ করলেও বিল। উনি বললেন যে এটা তো মনোপলি বিজনেস, ওপেন করে দিলেন। আজকে 300 টাকায় টেলিফোনের সেট সহ ইন্টারনেট পাওয়া যায়। আজকে একটা সিম কিনতে 1,20,000 টাকা লাগে না, বিনামূল্যে সিম দিয়ে দেয় কোম্পানি, খালি বলে আমার সিমটা ব্যবহার করো। তিনি বললেন যে দেখো আমি বিদ্যুৎকে কিভাবে পৌঁছে দিলাম, আমি টেকনোলজিকে পৌঁছে দিলাম, তারপর মানুষের অধিকার বাস্তবায়ন, যেটা যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে সংবিধানের 15 অনুচ্ছেদে মানুষের ফান্ডামেন্টাল নিডস, বলে দেখো সেটাকে আমি কিভাবে এস্টাবলিশ করলাম। দারিদ্রতার হার কমালাম, ভূমিহীনদের বাড়ি করে দিলাম, যারা গৃহহীন তাদের ঘর করে দিলাম, মেয়েরা পড়তে পারে না বিনামূল্যে পড়ার সুযোগ করে দিলাম, স্কুলে আসবে না বলে স্কুলে আসবি, বেতন ভাতা বই সব ফ্রি, তারপর তোর উপবৃত্তি দেওয়া হবে। তারপরে যারা অসহায় মানুষ, ইনকাম নাই, 125টি সামাজিক কর্মসূচি, যেটাকে ইংরেজিতে বলে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, তার মাধ্যমে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, স্টুডেন্ট, এভাবে সবার জন্য ব্যবস্থা করলেন যেন রাষ্ট্রের সুযোগ থেকে কোনো কমিউনিটি যেন বাদ না পড়ে। এমনকি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার যারা দায়িত্বে থাকেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করলেন। উপাসনালয়ে বিদ্যুতের কানেকশন নেবে, বললেন না তোমরা উপাসনা করতে যাওয়া ভালো কাজ, এটা কমার্শিয়াল কাজ না, ওখানে বিল দেওয়া লাগবে না। এভাবে তিনি দেখালেন। তারপর বললেন যে দেশটা 50 বছর পিছিয়ে ছিল, দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কি করছি, আমি নিজের টাকায় পদ্মা সেতু করছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিশ্ব ব্যাংকের টাকা আটকে দেওয়া হয়েছিল, মেট্রো রেল করেছি যা বাংলাদেশে কেউ কল্পনা করে না, যত ঘিঞ্জি শহরে কি মেট্রো রেল সম্ভব করে দিয়েছি, কর্ণফুলী টানেল, মাটির পানির নিচ থেকে টানেল হবে বাংলাদেশে কেউ স্বপ্নে ভাবে না, করে দিয়েছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে ওই উড়াল সেতু হবে, ভাবে নাই। বলে ঢাকার থেকে কক্সবাজার পর্যন্ত একসঙ্গে ট্রেন চলে যাবে, মেরিন ড্রাইভওয়ে, কেউ চিন্তা করছে, করে নাই। ঢাকা থেকে বরিশাল বা খুলনা যাওয়ার পথে 18 না 19টা নদী অতিক্রম করতে হতো, একটা পর্যায়ে এসে 16টা ফেরি ছিল, তারপরে 9টা ফেরি ছিল। উনি বললেন যে একটাও ফেরি থাকবে না। যেমন আমার এলাকায় পিরোজপুরে যেতে আমার 9 ঘন্টা সময় লাগতো, পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আমার সময় লাগে 3.5 ঘন্টা। অর্থাৎ ডেভেলপমেন্টের যে কমিউনিকেশনের কানেক্টিভিটি থাকতে হয়,
এটা যে জরুরি এটা উনি বুঝেছিলেন। তৃতীয়, উনি বললেন যে একটা দেশকে এগোতে গেলে শিক্ষার হার বাড়াতে হবে। উনি বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ করে দিলেন, মানুষের মত প্রকাশের জন্য টেলিভিশন পত্রিকার সুযোগ করে দিলেন। বিশ্ববিদ্যালয় শুধু গতানুগতিক বিশ্ববিদ্যালয় না, সরকারি উদ্যোগে বিজ্ঞান টেকনোলজি তারপর মেডিকেল বিশ্ববিদ্যালয় করলেন। উনি এজ এ হোল বললেন যে এই দেশটাকে কোথার থেকে কোথায় নিয়ে আসছিলাম। দ্বিতীয় বললেন যে একটা পক্ষ তারা চাইছিল বাংলাদেশের সেন্ট মার্টিনে তাদের বেস করতে চায়, তারা চায় পূর্ব তিমিরের মতো আমার চট্টগ্রামের এক অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, তারা চেয়েছিল আমার পোর্টটাকে নিতে, ওই পোর্টে নিয়ে তারা কারুকার্য করবে। আমি হিসাব করে দেখলাম, অর্থাৎ ওনার ভাষায় যে আমি হিসাব করে দেখলাম এটা আর কিছু না, আমার স্বাধীনতার ভিতরে অন্যরা ঢুকে যাওয়া। কারা ঢুকে যাওয়া? ৭১ সালে দেওয়ানগঞ্জ সুলতানের সঙ্গে যুদ্ধে যারা স্প্লিট পাঠিয়েছিল বিপক্ষে, তারা ঢুকতে চায়। এই জন্য উনি বললেন যে আমি বারবার বলছি যে এই দেশে এমন কিছু দাবি করতেছে একটা রাষ্ট্র, সেটা দিলে আমি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি শেখ মুজিবের কন্যা, আমি এখন আপোষ করে বাঙালির স্বার্থ বিকিয়ে দিয়ে আমি কিছু করব না। যেমন গ্যাস দেওয়ার চুক্তি করিনি, আমাকে ক্ষমতা আসতে দেয়নি। আবার বড় রাষ্ট্র এই চাচ্ছে, এটা দিচ্ছি না, আমাকে সরাই দিতে পারে। নেত্রী বললেন এটা আমি তোমাদের বলিনি, আমরা সবাই বললাম, বলছেন তোমরা। তখন অনেকে বলছে যে না, ক্ষমতায় থাকার জন্য এই ন্যারেটিভ আমি তৈরি করি। থার্ড, উনি বললেন আমি সবসময় বলছি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। বলে বাংলাদেশের কিছু মুক্তিযুদ্ধের পক্ষের দল বলতো শেখ হাসিনা এই চেতনা বেঁচে খায়, এই চেতনা উনি বেঁচে খায়, আরে উনি একাকি চেতনা ধারণ করেন কিনা। তোমরা আজকে তাকাই দেখো, আমি নাই, আজকে কেউ জয় বাংলা বলতে পারে না, আজকে কেউ মুক্তিযুদ্ধের গান বাজাইতে পারে না, শহীদ বেদিতে যেতে পারে না, জাতীয় স্মৃতিসৌধে যেতে পারে না, মুরাল থাকে না জাতীয় বীরদের, থাকে না বঙ্গবন্ধুর। বলে দেখো আমার অ্যাবসেন্সে কিছুই থাকে না, এটা তোমরা দেখো। তারপরে যেটা বললেন সেইটাই হচ্ছে গৌস ভাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। উনি বললেন আমি দেশ ছাড়তে চাইনি, আমাকে আমার রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকা মানুষরা আমাকে বলছে আপনাকে এখান থেকে সরাতে হবে, কারণ আপনার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাকে ওনারা নিয়ে আসলেন। আমি জানতাম না যে ওনারা আমাকে দেশের বাইরে নিয়ে আসবেন, আমি জানতাম হয়তো গোপালগঞ্জে নিয়ে যাবে। তা আমি ইচ্ছাকৃতভাবে দেশ ত্যাগ করিনি এবং আমি আবার দেশে ফিরে যাব। আমরা জানতে চাইলাম কিভাবে আপনি দেশে ফিরবেন, আপনার তো প্রোটেকশন নাই। বললেন ২১ আগস্ট মানব বর্ম তৈরি করে মোহাম্মদ হানিফ সহ সবাই আমাকে বাঁচিয়েছে। ২০ বার হত্যার চেষ্টা হয়েছে, আমার সামনে অগণিত লাশ পড়ে গেছে। চট্টগ্রামে লাল দিঘিতে আমার জনসভায় কিভাবে মারা হয়েছিল। আমি বিশ্বাস করি অলমাইটির উপরে, আল্লাহর উপর বিশ্বাস করি, আমি মুসলমান। আমার মৃত্যু আসলে আসবে, আমার নিরাপত্তা বাংলাদেশের কোটি কোটি মানুষ, বাংলাদেশের মেজরিটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তোমরা সেই মানুষরা আমার নিরাপত্তা রক্ষী। আমি দেশে যাব, যা হবার হবে আমি দেশে যাব, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। তারপর তিনি অবাক করা তথ্য তুলে ধরলেন, কতটা মানুষের ঘর পোড়ানো হয়েছে, কতটা মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে, কত লোক কারাগারে আছে, কতটা মানুষ মামলার আসামি। বিশাল তথ্য উনি তুলে ধরলেন এবং ইউনূস কি কিভাবে আকাম কুকাম করেছে, বাটপাড়ি করছে, দুর্নীতি করছে তুলে ধরলেন। আমরা দেখলাম শেখ হাসিনা এই বিদেশে থেকেও একটা লাইফ এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে, সমস্ত তথ্যপত্র তার কাছে আছে। আমরা বুঝলাম ওনার ভিতরে অদম্য শক্তি, দৃঢ়চেতা মানসিকতা, অসীম প্রত্যয় এবং বাংলাদেশে ফিরে যাওয়ার সমস্ত পরিকল্পনা আছে। আমরা জানতে চেয়েছিলাম আপনি কবে যাবেন, আমরা কিভাবে যাব। উনি বললেন আমাদের সবাইকে দেশে ফিরতে হবে, না হলে এই স্বাধীনতা বিরোধীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশটাকে ধ্বংস করবে। জিয়াউর রহমান গোলাম আজমকে দেশে আসতে দিয়েছিল, শাহজিজ মশিউর রহমান জাদু মিয়াদের প্রতিষ্ঠিত করেছিল, এরশাদ একই কাজ করছে, খালেদা একই কাজ করছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, হিন্দু মুসলিমের বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ, এই দেশটাকে ফিরিয়ে আনতে হলে ঝুঁকি নিতে হবে। তোমরা সবাই যাবা, প্রস্তুত হও। কখন যেতে হবে সেটা আমি জানাবো। তা আমরা বললাম যে টাইম, বলে টাইম তোমরা পাবা, তো বিশ্বাস রাখো বাই ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। উনি কিভাবে যাবেন, উনি আমাদের সুপ্রিম কমান্ড, উনি কিভাবে পরিকল্পনা করবেন, কোন পথে রওনা করবেন, কিভাবে যাবেন, এটা রণকৌশল। এই কৌশল বাইরে ডিসক্লোজ করার মতো না, আমিও হয়তো সেটা জানি না, শেখ হাসিনা জানেন। আর কৌশল প্রণয়ন যিনি করবেন তিনি তার ট্রাস্টেড লোকদের নিয়ে যথাসময়ে জানাবেন। কনসাইজলি বলি, শেখ হাসিনা ভালো আছেন, সুস্থ আছেন, অদম্য শক্তি নিয়ে আছেন, তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে,